এই যে লোকটাকে দেখছো, এর শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারে না। এছাড়াও তার নেই কোনো হাসি, কান্না কিংবা ক্রোধ। মাত্র কয়েক সেকেন্ডে কাউকে হত্যা করার অসীম ক্ষমতা। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, যদি এই লোকটা তোমাকে টার্গেট করে তাহলে তোমার মৃত্যু অবধারিত। আসলে হিটম্যান 47 নামের এই মানুষের জন্ম ডিএনএ কাস্টমাইজ করা একটা টেস্ট টিউবে, যার ফলে তার সাথে পেরে ওঠা একেবারে অসম্ভব। কিন্তু একদিন এমন এক মিশনে তাকে যেতে হয় যেখানে তার চেয়েও ভয়ঙ্কর কারো সাথে তাকে পাঙ্গা নিতে হয়। তো সেই পুরো কাহিনী জানাতে হাজির হলাম হিটম্যান 47 মুভির এক্সপ্লেনেশন নিয়ে, যার শুরুটা হয় 1967 সালের অগাস্ট মাসে। এখানে আমরা দেখতে পাই পিটার অ্যারন লেডভেনকো নামের একজন ব্রিলিয়ান্ট সায়েন্টিস্টকে। তার মূল টার্গেট ছিল জেনেটিক্স নিয়ে কাজ করে মানুষের ডিএনএ পরিবর্তন করে এমন কিছু সুপার সোলজার তৈরি করা যারা হবে একেবারে পারফেক্ট। এইসব সাবজেক্টদেরকে এজেন্ট বলা হতো। আর পিটারের এই মিশন পুরোপুরি সাকসেসফুলও হয়েছিল। কিন্তু নিজের তৈরি করা এই অনুভূতিহীন মনস্টারদের দেখে পিটারের ভিতরে এক অদ্ভুত অপরাধবোধ কাজ করতে শুরু করে। ফলে সে তার ল্যাবের যাবতীয় সব ক্লাসিফাইড ডাটা নষ্ট করে দিয়ে চিরকালের জন্য গায়েব হয়ে যায়। তাই তো সরকার বাধ্য হয়ে এই ভয়ঙ্কর এজেন্ট প্রোগ্রামটিকে পুরোপুরি শাটডাউন করে দেয়। এরপর বেঁচে থাকা এজেন্টরা অন্ধকারের ছায়ায় একদম মিলিয়ে যায়। এরপর কেটে যায় অনেকগুলো বছর, আর সিন্ডিকেট ইন্টারন্যাশনাল নামের একটা শক্তিশালী কর্পোরেশন এই প্রজেক্টটাকে আবার রিস্টার্ট করার সিদ্ধান্ত নেয়। তারা ডক্টর আলবার্ট ডেল রিগো নামের এক চরম রুথলেস এবং এফিশিয়েন্ট লোককে দায়িত্ব দেয় ওই গায়েব হয়ে যাওয়া পিটারকে খুঁজে বের করার জন্য। টানা 6 বছর পাগলের মতো খোঁজার পর ডেল রিগো হঠাৎ করে একটা পুরাতন ছবির মাধ্যমে একটা সলিড লিড পেয়ে যায়। সে বুঝতে পারে যে লেডভেনকোকে খুঁজে পাওয়ার চাবিকাঠি আসলে কাটিয়া নামের একটা ছোট্ট মেয়ের কাছে লুকিয়ে আছে। কিন্তু ঠিক তখনই তার সিক্রেট আস্তানায় এক অজানা শত্রুর অ্যাটাক শুরু হয়ে যায়। কেউ একজন তাদের মেইন ডাটাবেজের সিস্টেমে ঢুকে পড়েছে। এদিকে ডেল রিগোর পার্সোনাল গার্ডরা বুঝতে পারে পরিস্থিতি একদমই তাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তারা দ্রুত তাদের বসকে একটা হেভিলি আর্ম গাড়িতে বসিয়ে সিকিউর সেফ হাউসের দিকে নিয়ে যেতে শুরু করে। গাড়িটা তীব্র বেগে রাস্তার বাঁক ঘুরে রাতের অন্ধকারের ভেতর সামনের দিকে এগিয়ে যায়। তারা মনে মনে ভাবে তারা হয়তো এই যাত্রায় কিলারের হাত থেকে বেঁচে গেছে। আসলে তারা বুঝতে পারেনি যে তাদের গাড়ির বডিতে আগে থেকে একটা অ্যাডভান্স ট্র্যাকার লাগানো ছিল। ফলে তাদের প্রত্যেকটা ট্যাকটিক্যাল মুভমেন্ট ওই ছায়ার মতন লেগে থাকা কিলার খুব সহজেই ট্র্যাক করে ফেলছিল। কিন্তু হঠাৎ করেই রাতের সেই নীরবতা ভেঙে পিছনের একটা এসইভি গাড়িতে বিকট শব্দে বিস্ফোরিত হয়। আসলে একটা হাই পাওয়ার স্নাইপার বুলেট এসে সামনের গাড়ির ড্রাইভারের মাথা পুরোপুরি উড়িয়ে দেয়। ডেল রিগোর গার্ডরা দ্রুত তাদের রুট চেঞ্জ করে সোজা একটা আন্ডারগ্রাউন্ড কন্ট্রোল রুমের দিকে নিয়ে যায়। তারা ভেবেছিল এই হাই সিকিউরড বাংকারের ভিতরে অন্তত তাদের বস পুরোপুরি নিরাপদ থাকবে। তবে তাদের ধারণাটা যে কত ভুল ছিল সেটা তারা খুব জলদি টের পেয়ে যায়। ডেল রিগোর বুকে তখন এক রাশ ভয়। সে বুঝতে পারে যে মৃত্যু তার খুব কাছাকাছি চলে এসেছে। এবার ডেল রিগো হন্তদন্ত হয়ে তার মেন কন্ট্রোল রুমে ঢুকে পুরো বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ চেক করার জন্য। কিন্তু সেখানে ঢুকে তার চোখ রীতিমতো ছানা ভরা হয়ে যায়। সে দেখে তার সব সিকিউরিটি গার্ডরা মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর ঠিক তার সামনে চেয়ারটাতে খুব শান্ত ভঙ্গিতে বসে আছে আমাদের মেন ক্যারেক্টার এজেন্ট 47। তার পরনে একটা সিগনেচার কালো স্যুট, লাল টাই, আর তার মাথার পিছনে একটা বারকোড চকচক করছে। ডেল রিগো বুঝতে পারে সে এক সাক্ষাৎ জমের সামনে এসে দাঁড়িয়েছে, আর এই লোকটার হাত থেকে পালানোর কোনো উপায় তার কাছে নেই। ডেল রিগো তার পকেট থেকে একটা ছুরি বের করে ভয় পেয়ে বলে যে তার হার্টবিট থেমে গেলে সাথে সাথেই সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠবে। তখন এজেন্ট 47 খুব ঠান্ডা মাথায় তাকে মনে করিয়ে দেয় যে সে তার বসের এই এজেন্ট প্রোগ্রাম আবার চালু করার মিশন ফেল করে দিতে এসেছে। ডেল রিগো তাকে জানায় যে তারা ইতিমধ্যে লেডভেনকোকে খুঁজে পেয়ে গেছে এবং সে এখন নেক্সট জেনারেশন ইউনিট নিয়ে কাজ করছে। তবে এই মিথ্যা কথা এজেন্ট 47 খুব সহজেই ধরে ফেলে এবং সে সরাসরি কাটিয়া ভ্যান ডিসেল লোকেশন জানতে চায়, কারণ এই কাটিয়ার মাঝে লুকিয়ে আছে ওই মিসিং সায়েন্টিস্টকে খুঁজে পাওয়ার আসল রাস্তা। ডেল রিগো প্রথমে কিছুতেই মুখ খুলতে চায় না, তবে এজেন্ট 47 যখন তাকে সাইকোলজিক্যাল প্রেশার দেয় তখন সে প্রাণের ভয়ে কাঁপতে থাকে। সে শেষমেশ ফাইল নাম্বার 517 এর এক্সেস কোড বলে দিয়ে জানায় যে কার্টিয়া এখন জার্মানির বার্লিনে আছে। এজেন্ট 47 তার দরকারি ডাটা পেয়ে যায় এবং খুব স্টাইলিশ ভাবে কন্ট্রোল রুমের সিস্টেম প্যানেলে একটা এক্সপ্লোশন ঘটিয়ে দেয়। সে ডেল রিগোকে মেরে ফেলে আর সাইরেন বাজার আগে পুরো বেস থেকে ছায়ার মতো গায়েব হয়ে যায়। এভাবেই সে তার পরবর্তী টার্গেট মানে কার্টিয়া
কাটিয়াকে খোঁজার জন্য বার্লিনের উদ্দেশ্যে তার নতুন মিশন শুরু করে। কিন্তু কাটিয়া কি আদৌ জানে তার সামনে কি ভয়ানক বিপদ অপেক্ষা করছিল? এদিকে বার্লিন শহরের এক বিশাল লাইব্রেরিতে আমরা কাটিয়া নামের ওই রহস্যময় মেয়েটাকে দেখতে পাই। সে গত কয়েক বছর ধরে পাগলের মতন রেকর্ড আর ডাটাবেস ঘাটাঘাটি করে তার অন্ধকার অতীত হাতড়ে বেড়াচ্ছিল। তার জীবনের একমাত্র মিশন হলো একজন সুনির্দিষ্ট মানুষকে যে কোনো মূল্যে খুঁজে বের করা। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সে ওই লোকটার নাম কিংবা আসল পরিচয় সম্পর্কে কিছুই জানে না। সে শুধু এতটুকুই বলতে পারে যে একটা অদ্ভুত মৃত্যু ভয় সবসময় তাকে তাড়া করে বেড়ায়। তবে তার ব্রেনের সেন্সরি ক্ষমতা সাধারণ মানুষের চেয়েও কয়েকশো গুণ বেশি ফাস্ট ছিল। সে আশেপাশের সামান্য শব্দ এমনকি মানুষের মুভমেন্ট এত দ্রুত প্রসেস করতে পারত যা নর্মাল কারোর পক্ষেই সম্ভব নয়, যার ফলে সে যে কোনো বিপদ ঘটার আগে তার আভাস খুব নিখুঁতভাবে সেন্স করে ফেলতে পারে। তো এরকমই একটা কনফিউজিং পরিস্থিতিতে কার্টিয়া যখন সাবওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল, ঠিক ওই মুহূর্তে জন স্মিথ নামের এক লোক তার সামনে এসে দাঁড়ায়। লোকটা খুব কনফিডেন্টলি নিজেকে সিন্ডিকেট ইন্টারন্যাশনালের একজন স্পেশাল এজেন্ট হিসেবে পরিচয় দেয়। সে কার্টিয়াকে ওয়ার্ন করে জানায় যে এক ভয়ানক কিলার তাকে মারার জন্য এই স্টেশনে চলে এসেছে আর সে নাকি এখানে তাকে প্রোটেক্ট করতে চায়। কিন্তু কাটিয়া তখনও ওই লোকটার কথা পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছিল না। তার কাছে পুরো ব্যাপারটা খুব একটা সুন্দর সাজানো ফাঁদের মতো মনে হচ্ছিল। সে বুঝতে পারছিল না এই লোকটা আসলে তার সেভিয়ার নাকি নতুন কোনো বিপদের সংকেত। কিন্তু ঠিক তখনই স্টেশনের ভিতর দিয়ে একটা কালো ছায়া তার দিকে খুব ধীরে আগে আসতে থাকে। এই লোকটা আর কেউই নয়, আমাদের সেই কোল্ড ব্লাডেড মাস্টার মাইন্ড এজেন্ট 47। তার চোখের দৃষ্টি ছিল একেবারে ফোকাসড এবং ইমোশনলেস। সে মুহূর্তের মধ্যেই তার জ্যাকেটের ভিতর থেকে সাইলেন্সার লাগানো পিস্তল বের করে তাদের সোজা নিজের টার্গেট বানায়। এবার জন স্মিথ কাল বিলম্ব না করে কার্টিয়াকে নিয়ে ওই ডেডলি ফায়ারিং জোন থেকে অন্ধের মতো ছুটতে থাকে। ফলে স্টেশনের সাধারণ মানুষদের ভিতরে এক চরম প্যানিক এবং হইচই শুরু হয়ে যায়। এজেন্ট 47 কোনো তাড়াহুড়ো না করে ক্যালকুলেটেড স্টেপ ফেলে তাদের পিছনে ধাওয়া করতে থাকে। তার হাঁটার স্টাইল দেখলে বোঝা যায় যে সে তার শিকারীকে নিয়ে রীতিমতো মাইন্ড গেম খেলছে। এভাবেই তারা সাবওয়ের ওই মরণ ফাঁদ বেরিয়ে সোজা রাস্তায় থাকা একটা গাড়িতে উঠে বসে। জন তার ড্রাইভারকে দ্রুত ওই ডেঞ্জার জোন থেকে ফুল স্পিডে পালানোর নির্দেশ দেয়। কিন্তু এজেন্ট 47 তো এত সহজে তার শিকার ছেড়ে দিবে না। সে অনেক দূর থেকেই নিখুঁত নিশানার একটা স্নাইপার রাইফেল দিয়ে তাদের গাড়ির ড্রাইভারের দিকে গুলি চালায়। গাড়িটা তখন আউট অফ কন্ট্রোল হয়ে রাস্তার এক পাশে গিয়ে প্রচন্ড ধাক্কা খায়। তাই তো জন কোনো উপায় না দেখে কাটিয়াকে নিয়ে সোজা আমেরিকান এম্বাসির সামনে গিয়ে আকাশের দিকে ব্লাঙ্ক ফায়ার করে বসে। তার মাস্টার প্ল্যান ছিল সিকিউরিটি গার্ডরা যেন তাদের ক্রিমিনাল ভেবে অ্যারেস্ট করে এম্বাসির নিরাপদ দেওয়ালের ভিতরে নিয়ে যায়, কারণ সে খুব ভালো করে জানতো যে এজেন্ট 47 চাইলেও এত সহজে এম্বাসির ভিতরে অ্যাটাক করতে পারবে না। যাই হোক, এরপর এম্বাসির ভিতরে একটা ইন্টারোগেশন রুমে একজন সিনিয়র পুলিশ অফিসার কাটিয়াকে জেরা করার জন্য নিয়ে যায়। এখানে দেখা যায় কাটিয়া তখনও প্যানিক অ্যাটাক আর কনফিউশনের রীতিমতন কাঁপছিল। কিন্তু ঠিক সেই ক্রিটিক্যাল সময়ে তার সুপার হিউম্যান পাওয়ারটা আবার স্ট্রাগলিং করতে শুরু করে দেয়। সে খুব ভালো করেই সেন্স করতে পারে যে সেই কিলার কোনো না কোনো ভাবে এই হাই সিকিউর বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়েছে। আসলে এজেন্ট 47 একটা বিশাল ব্যাগের ভিতরে তার কাস্টমাইজ স্নাইপার নিয়ে ইচ্ছাকৃতভাবে মেন গেটের গার্ডদের স্ক্যানারের হাতে ধরা পড়ে। তুমি তো অবাক হয়ে ভাবছো যে একটা মাস্টার মাইন্ড অ্যাসেসিন কেন তো বোকার মতন পুলিশের কাছে স্যারেন্ডার করবে। আসলে তার প্ল্যানটা ছিল এই সাধারণ অফিসারদের চিন্তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি কমপ্লেক্স এবং ডেডলি। সে মূলত পুলিশ কাস্টাডিকে ব্যবহার করে কাটিয়ার খুব কাছাকাছি পৌঁছাতে চাইছিল। এখন ইন্টারোগেশন রুমে অফিসার স্যান্ডার্স এজেন্ট 47 এর সামনে বসে তাকে সাইকোলজিক্যালি পুরোপুরি ভেঙে ফেলার চেষ্টা করে। সে টেবিলে রাখা স্নাইপারটা দেখিয়ে অহংকার নিয়ে বলে যে কিলার এবার তাদের জালে পুরোপুরি ফেসে গেছে। কিন্তু 47 এর ইমোশনাল মুখে বিন্দুমাত্র কোনো ভয় বা নার্ভাসনেসের ছাপ ছিল না। সে খুব শান্ত গলায় স্মাইল দিয়ে স্যান্ডার্সকে জানায় যে সে আসলে পুলিশের কাছে লকড হয়নি, বরং পুলিশই তার সাথে এই বদ্ধ রুমে লকড হয়ে গেছে। এর পরপরই সে তার পায়ের এক নিখুঁত ঝাটকায় টেবিলের নিচে থাকা স্নাইপার রাইফেলটার ট্রিগার সজোরে হিট করে, যার ফলে বুলেটের প্রচন্ড আঘাতে তার হাত কড়া ভেঙে যায় এবং সে চোখের পলকে রুমের সব আর্ম পুলিশকে স্পট ডেড করে সেখান থেকে বেরিয়ে আসে।
ইতিমধ্যেই অ্যাম্বাসির ভিতরে সিকিউরিটি সাইরেন বিকট শব্দে বাজতে শুরু করে। জন স্মিথ সুযোগ বুঝে কাটিয়াকে নিয়ে মেন দরজা দিয়ে বেরিয়ে আসে। তারা দ্রুতই রাস্তার পাশে পার্ক করা একটা পুলিশের গাড়ি চুরি করে ফুল স্পিডে হাইওয়ে ধরে পালাতে থাকে। তবে এজেন্ট 47 তাদের পালানোর রুট আগে থেকে ক্যালকুলেট করে রেখেছিল, আর এই কারণে সে একটা উঁচু বিল্ডিং এর ছাদে তার স্নাইপার নিয়ে পজিশন নেয়। সে তার স্কোপের সাহায্যে টার্গেট লক করে চলন্ত গাড়ির ভিতরে থাকা কাটিয়ার হাত লক্ষ্য করে একটা বুলেট ফায়ার করে দেয়। এই গুলিটা সরাসরি মেয়েটার হাতে গিয়ে বাঁধে, কিন্তু ঠিক তখনই জন গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয় এবং কোনো মতো তাকে নিয়ে ওই ডেথ জোন থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে একজন পারফেক্ট অ্যাসাসিন কিভাবে এত কাছের একটা টার্গেট মিস করে ফেললো, কিন্তু বিশ্বাস করো এর পিছনে যে কি লজিক আছে তা জানার পর তোমার হুশ উড়ে যাবে। যাই হোক, অনেকটা পথ পাড়ি দেওয়ার পর তারা এবার একটা সিক্রেট সেফ হাউসে গিয়ে আশ্রয় নেয়। সেখানে জন খুব সাবধানে কাটিয়ার হাতের ক্ষত থেকে সে বুলেটটা বের করে আনে। এরপর সে ওই কনফিউজড মেয়েটার সামনে তার নিজের জীবনের সবচেয়ে বড় সত্যটা রিভিল করে দেয়। সে জানায় যে কাটিয়া গত কয়েক বছর ধরে পাগলের মতো যাকে খুঁজছে সে আসলে তার নিজের বাবা ডক্টর পিটার লেডভেনকো। এখানে আসল সত্যটা হলো এই সায়েন্টিস্ট তার মেয়ের ডিএনএতে এমন কিছু অ্যাডভান্স সার্ভাইভাল স্কিল ইনজেক্ট করে দিয়েছিল যাতে সে শত্রুদের হাত থেকে বেঁচে ফিরতে পারে। ফলে কাটিয়া এত বছর ধরে সিন্ডিকেটের রাডারে থেকেও নিজেকে পুরোপুরি লুকিয়ে রাখতে পারে। তবে নিজের বাবার সম্পর্কে এত বড় একটা সিক্রেট জানার পর সে রাগ এবং অভিমানে ভেঙে পড়ে, কারণ তার মনে হতে থাকে যে তার বাবা তাকে বিপদের মুখে ফেলে দিয়ে একা পালিয়ে গেছে। ইতিমধ্যে কাটিয়া তার কাছের পুরাতন ফাইল আর ম্যাপ ঘেটে তার সুপার পাওয়ার কাজে লাগাতে শুরু করে। সে ডক্টরের লাং ক্যান্সার, অর্কিড ফুলের প্রতি বিশেষ শখ আর মেডিকেল হিস্ট্রি অ্যানালাইসিস করে নিখুঁতভাবে বের করে ফেলেছে তিনি সিঙ্গাপুরে লুকিয়ে আছে। জন এই লোকেশনটা জানার জন্য খুব ডেসপারেটলি তাকে মেন্টালি ফোর্স করতে থাকে, কিন্তু তাদের এই টেন্সড কনভারসেশন শেষ হওয়ার আগেই হঠাৎ দরজায় এসে হাজির হয় এজেন্ট 47। সে কোনো কথা না বলেই তার সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে জনকে পুরো শেষ করে দেয়। এরপর সে কাটিয়াকে নিজের কাঁধে তুলে নিয়ে ওই হাইড আউট থেকে ছায়ার মতো গায়েব হয়ে যায়। এভাবে বেশ কয়েক ঘন্টা পর কাটিয়ার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা অন্ধকার ফ্যাক্টরিতে আবিষ্কার করে। তার ঠিক সামনেই দাঁড়িয়ে ছিল এজেন্ট 47। সে মেয়েটার চোখের দিকে তাকিয়ে জানায় যে সে তাকে মারার জন্য নয়, বরং সিন্ডিকেটের হাত থেকে বাঁচানোর জন্যই তাকে এখানে নিয়ে এসেছে। আসলে সে যে বুলেটটা ফায়ার করেছিল সেটা কোনো নর্মাল বুলেট ছিল না, বরং এইটাতে লাগানো ছিল একটা স্পেশাল ট্র্যাকার। আর সেই ট্র্যাকারের মাধ্যমে সে কাটিয়ার লোকেশন খুঁজে পায়। মানে বুঝতেই পারছো এজেন্ট 47 কোন লেভেলের এক খতরনাক অ্যাসাসিন। এখানে সে আরো জানায় যে আসলে জন স্মিথ কোনো রক্ষাকর্তা ছিল না, সে মূলত কাটিয়াকে ব্রেন ওয়াশ করে তার বাবার লোকেশন বের করার জন্য অ্যাসাইন করা ছিল। এই চরম সত্যটা জানার পর তার মাথার ভিতরে সবকিছু যেন ওলটপালট হয়ে যায়, কারণ 47 তাকে আরো একটা ভয়ানক রিয়েলিটির মুখোমুখি করে দেয় যা সে স্বপ্নেও ভাবতে পারেনি। সে জানায় কাটিয়া কোনো সাধারণ মানুষ নয়, বরং সে হলো ফ্রেঞ্চ কোড নেম কোয়ার্তো ভার্দেস বা এজেন্ট 90। অর্থাৎ সে হচ্ছে এজেন্ট 47 এর চেয়েও কয়েক গুণ বেশি আপগ্রেডেড এবং ডেডলি একটা ভার্সন। মানে একবার চিন্তা করো, এতক্ষণ ধরে আমরা যাকে সুপ্রিম ভাবছিলাম তার চেয়েও কিনা এই কাটিয়া হলো আরো দুর্ধর্ষ। এই সব কিছু জানানোর পর 47 একটা অদ্ভুত কাজ করে বসে। সে কাটিয়ার হাত পা বাঁধা অবস্থাতেই তার পিছনের একটা বড় টারবাইন ইঞ্জিন স্টার্ট করে দেয়। এখানে আসলে তার মূল উদ্দেশ্য ছিল যেন কাটিয়া নিজের ভিতরে সুপার পাওয়ারগুলোকে জাগিয়ে তুলে এখান থেকে সার্ভাইভ করতে পারে। ঠিক এভাবে প্রচন্ড বাতাসে যখন কাটিয়া পিছনের দিকে ছিটকে যাচ্ছিল ঠিক তখনই তার ব্রেনের 100% ক্যাপাসিটি কাজ করতে শুরু করে দেয়। সে চোখের পলকে নিজের দড়ির বাঁধন খুলতে থাকে এবং ক্যালকুলেট করে ঠিক করে ফেলে যে কিভাবে সে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। আর ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে সে ওই ডেথ ট্র্যাপ থেকে বের করে নিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই সিন্ডিকেটের একদল হাই ট্রেন কমান্ডো ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ওই ফ্যাক্টরিতে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। তবে এজেন্ট 90 অর্থাৎ কাটিয়া এখন আর কোনো ভীতু মেয়ে নয়, কেননা তার ভেতরের আসল মনস্টার ইতিমধ্যে জেগে উঠেছে। সে তার শার্প সেন্সরি রাডার ব্যবহার করে শত্রুদের পজিশন নিখুঁতভাবে রিড করে আর 47কে অ্যাকশন কমান্ড দিতে থাকে। ফলে ওই আনস্টেপেবল কিলার মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই কমান্ডের পুরো টিমটাকে একদম লাশ বানিয়ে ফেলে দেয়।
জাস্ট চিন্তা করো, দুজনের এই ডেডলি কম্বিনেশনের সামনে কোনো সাধারণ সোলজার অদৌ কি টিকতে পারবে? এবার ফ্যাক্টরির ওই চারিপাশের ভেতরে হঠাৎ করেই জন স্মিথ নামে সেই ডেডলি কিলার ফিরে আসে। তার মানে এতগুলো বুলেট খাওয়ার পরেও সে কিভাবে বেঁচে রয়েছে? আসলে তার স্কিনের নিচে একটা ম্যাজিক ছিল। তার স্কিনের নিচে থাকা ওই লিকুইড সাবডর্মাল টাইটেনিয়াম বডি যে কোনো স্নাইপার গুলিকেও তার শরীরে বিন্দুমাত্র কোনো ক্ষতি করতে দেয় না। তাই তো সে তার এই ওভারপাওয়ার্ড মেটাল বডি নিয়ে স্বয়ং এজেন্ট 47 উপরে ঝাঁপিয়ে পড়ে। তাদের দুজনের মধ্যে শুরু হয় এক মারাত্মক লেভেলের হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। এই সিনটা ছিল সত্যি খুব দেখার মতো। কিন্তু ঠিক তখনই কাটিয়া তার সুপার হিউম্যান পাওয়ার খাটিয়ে বিশাল ওই টারবাইন ইঞ্জিনের কন্ট্রোল প্যানেলে সজোরে শুট করে দেয়, যার ফলে বাতাসের ওই বিকট প্রেসারে জনের মাথা একটা সলিড মেটাল পাইপের সাথে ভয়ানকভাবে ধাক্কা খায়। আর এই কারণে সে সাথে সাথে ফ্লোরে লুটিয়ে পড়ে। এভাবে তারা ওই ডেথ ট্র্যাপ থেকে কোনো রকম নিজেদের প্রাণ বাঁচিয়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে। এদিকে কাটিয়ার ডিকোড করা সেই লোকেশন ধরে তারা দুজনে মিলে সোজা সিঙ্গাপুরের উদ্দেশ্যে একটা ফ্লাইট নেয়। সেখানে এয়ারপোর্টে ল্যান্ড করার পর এজেন্ট 47 একটা পাইলটের ড্রেস পরে ফেলে। তার প্রত্যেকটা মুভমেন্ট ছিল শার্প। সে কাটিয়াকে ইনস্ট্রাকশন দেয় এয়ারপোর্টের সিসিটিভি ক্যামেরাগুলোকে সম্পূর্ণ বাইপাস করে মেইন গেটের বাইরের দিকে চলে আসতে। ফলে কাটিয়া তার ওই মাস্টারমাইন্ড স্কিল কাজে লাগিয়ে খুব ইজিলি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে আসে। তবে 47 খুব ইচ্ছে করে বাইরের একটা মেন সিকিউরিটি ক্যামেরার সামনে নিজের আইডেন্টিটি সবার জন্য রিভিল করে দেয়। তুমি হয়তো ভাবছো একটা হাই প্রোফাইল অ্যাসেসিন কেন এমন বোকামি করবে? আসলে কারণটা হচ্ছে সে একটা মাস্টার ট্র্যাপ বানাচ্ছিল। সিন্ডিকেটকে তাদের কারেন্ট লোকেশন জানিয়ে দেওয়ার জন্য তারা ওই রাতে একটা বিলাসবহুল হোটেলে গিয়ে স্টে করার প্ল্যান করে। সেখানে টেনশনে কাটিয়া তার ঘুম উড়িয়ে দিয়ে 47-এর ডেডলি ওয়েপনগুলো খুলে পরিষ্কার করতে থাকে। যাই হোক, পরের দিন সকালে শুরু হয় এক কড়া লেভেলের ফাইট। তাদের ওই হোটেল রুমে এবার ফ্রিল্যান্সার কিলাররা এসে অ্যাটাক করে বসে। যেহেতু কাটিয়া রাতের বেলায় সব স্নাইপার আর পিস্তল সব অকেজো করে রেখেছিল, তাই এবার তাদের খালি হাতে লড়তে হয়। তবে সে তার ডেডলি কমব্যাট স্কিল দিয়ে নিমিষেই কিলারদের হাড়গোড় ভেঙে একদম গুঁড়ো করে দেয়। তার এই আনপ্রেডিক্টেবল অ্যাকশন সিকোয়েন্স দেখে তুমিও রীতিমতন অবাক হয়ে যাবে। দেখে বোঝাই যাচ্ছে যে সে এখন এক অপ্রতিরোধ্য সুপার কিলার। ইতিমধ্যেই এজেন্ট 47 ঘুম থেকে উঠে বাকি কিলারদের খুব ইজিলি খতম করে দেয়। তবে কাটিয়ার এই কেয়ারলেস কাজের জন্য তার উপর বেশ রেগে যায়। হঠাৎ করে তার হাত একটা ধারালো টেকনিক্যাল নাইফ বের করে। এরপর সে মেয়েটার হাতে ওই নাইফ ধরিয়ে দিয়ে তাকে নিজের সেলফ ডিফেন্সের জন্য পুরোপুরি ফাইটিং মোডে প্রস্তুত করে তোলে। এবার তারা দুজনে মিলে সেই ডেডলি হোটেল থেকে বেরিয়ে ডক্টর পিটারের খোঁজে এক বিশাল গার্ডেনের দিকে রওনা দেয়। তো বোটানিক্যাল গার্ডেনের ওই সুন্দর অর্কিড ফুলের বাগানে কাটিয়া ফাইনালি তার হারানো বাবার দেখা পায়। ডক্টরের বর্তমান অবস্থা ছিল খুবই খারাপ। ডক্টর পিটার তখন স্টেজ 3 লাং ক্যান্সার আক্রান্ত হয়ে রীতিমতো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে তার পকেট থেকে ইনহেলার বের করে বারবার অনেক কষ্টে শ্বাস নেওয়ার চেষ্টা করতে থাকে। আসলে এতদিনের পর তার ভেতরে একটা গিল্ট কাজ করছিল, কেননা সে নিজের মেয়েকে ফেলে এই সিন্ডিকেটের হাত থেকে পালিয়েছিল। আসলে পিটার তার মেয়ের সিক্রেট ডিএনএতে ওই অ্যাডভান্স সুপার সেন্সরি পাওয়ার দিয়ে দিয়েছিল। সে তাকে সম্পূর্ণ স্বাধীন দেখতে চেয়েছিল। সে কখনোই চায়নি তার মেয়ে এজেন্ট 47-এর মতন একটা ইমোশনলেস রোবট হয়ে সারা জীবন মারামারি করে বেঁচে থাকুক। তাই তো কাটিয়ার ভেতরের মাস্টারমাইন্ড স্কিল থাকার পরেও সে বাবার প্রতি ভালোবাসা পুরোপুরি ফিল করতে পারে। তবে এই ইমোশনাল রিউনিয়ন শেষ হওয়ার আগেই বাগানের ভিতরে মালির বেঁচে থাকা সিন্ডিকেটের 2 স্পেশাল গার্ড তাদের দিকে খুব সাইলেন্টলি এগিয়ে আসতে শুরু করে। তাদের 2 হাতে ছিল সাইলেন্সার লাগানো পিস্তল। তবে এজেন্ট 47 তার ওই শার্প রাডার সেন্স থেকে এই ডেডলি স্টিলথ মুডগুলো দ্রুতই ধরে ফেলে, যার ফলে সে তার ডুয়েল পিস্তল বের করে দ্রুতই ওই দুজনকে মেরে মাটিতে ফেলে দেয়। ডক্টর পিটার হঠাৎ ভয় পেয়ে গেলে সে ভাবতে শুরু করে যে এই সাইকো কিলার হয়তো তাকে মারার জন্য এত দূর থেকে কাছে এসেছে। কিন্তু ঠিক তখনই কাটিয়া তাকে খুব শান্ত গলায় বোঝায় যে 47 তাদের প্রচার করতে এসেছে। আর এবার তারা আসল ডেঞ্জার বুঝতে পারে। ফলে তারা বুঝে যায় যে সিন্ডিকেটের চেয়ারম্যান লে ক্লার্ক তার পুরো প্রাইভেট আর্মি তাদের পিছনে লেলিয়ে দিয়ে এক ভয়ানক ফাঁদ পেতেছে। তো গার্ডেনের ওই ডেডলি এনকাউন্টার শেষে তারা দ্রুত একটা গাড়ি চুরি করে শহরের মেন রাস্তায় বেরিয়ে আসে। তবে তাদের এই পালানোর রুটটা মোটেও একটা সহজ ছিল না।
চারিপাশ থেকে সিন্ডিকেটের স্পেশাল গার্ডরা তাদের পুরোপুরি ঘিরে ফেলে। ফলে এজেন্ট 47 তার মাস্টারমাইন্ড কাজে লাগিয়ে গাড়ির স্টিয়ারিংটা পাগলের মতন ঘোরাতে থাকে। ওদিকে ওই ব্ল্যাক বাইকাররা হাইটেক ওয়েপন নিয়ে তাদের গাড়ির পিছনে পিছনে ছুটতে শুরু করে। এই সব কাণ্ড দেখে ডক্টর পিটার তো রীতিমতন ভয়ে কাঁপতে শুরু করে দেয়। তবে এজেন্ট 47 খুব ঠান্ডা মাথায় গাড়ি কন্ট্রোল করার পাশাপাশি ডান হাত দিয়ে জানলার বাইরে নিখুঁত কাউন্টার অ্যাটাক চালায়। তার ছোড়া প্রত্যেকটা বুলেট সোজা বাইকারদের হেলমেট ভেদ করে মগজ উড়িয়ে দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই বিল্ডিং এর উপর থেকে একটা মজবুত স্টিলের কেবল তাদের গাড়িটাকে রাস্তার ঠিক মাঝখানে আটকে রাখে। ফলে গাড়ির চাকাগুলো বিকট শব্দ করে ওই ডেডলি ট্র্যাপের মধ্যে পুরোপুরি লক হয়ে যায়। এদিকে চারপাশ থেকে ভারী অস্ত্র নিয়ে সিন্ডিকেটের আর্মড সোলজাররা তাদের ওই জ্যাম হওয়া গাড়ির দিকে আগাতে শুরু করে। ঠিক এই মুহূর্তে তাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। তাই তো এজেন্ট 47 একাই ওই গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে এবং শুরু করে দেয় এক অদ্ভুত মুভ। সে কোনো কাভার না নিয়েই একের পর এক প্রত্যেকটা গার্ডকে নিখুঁত হেডশট দিয়ে ডেড বডি বানিয়ে দেয়। কিন্তু এই মারাত্মক ক্রস ফায়ারিং এর মাঝে দুর্ভাগ্যবশত ডক্টর পিটারের পায়ে একটা স্নাইপার বুলেট এসে লাগে। সে ব্যথায় কাতরাতে কাতরাতে কাটিয়াকে নিয়ে ওই জায়গা থেকে দ্রুত পালিয়ে যাওয়ার কমান্ড দেয়, কেননা সে খুব ভালো করে জানতো যে এই পঙ্গু অবস্থায় সে তাদের দুজনের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে কাটিয়া বাবাকে ফেলে যেতে না চাইলেও এজেন্ট 47 সিচুয়েশন বুঝে তাকে জোর করে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। যাই হোক, এজেন্ট 47 বাধ্য হয়ে কাটিয়াকে ওই ডেড জোন থেকে নিয়ে একটা সিক্রেট সেফ হাউসে চলে আসে। আর ঠিক সেই সুযোগে সিন্ডিকেটের বাকি সোলজাররা পিটারকে খুব ইজিলি বন্দি করে নেয়। তাকে এবার সোজা সিঙ্গাপুরে থাকা হাইটেক কোয়ার্টারে নিয়ে একটা ম্যাক্সিমাম সিকিউরিটি সেলে নিয়ে আসা হয়। সেখানে একটা ডার্ক ইন্টারোগেশন রুমে পিটারের সামনে এসে হাজির হয় জন স্মিথ। সে একটা শক্ত মেটালের চেয়ারের সাথে ওই বৃদ্ধ সায়েন্টিস্টটাকে বেঁধে তাকে সাইকোলজিক্যালি টর্চার শুরু করে দেয়। তার মেইন টার্গেট ছিল যে কোনো মূল্যে ওই পারফেক্ট এজেন্ট তৈরি করা সিক্রেট ফর্মুলাটা আদায় করে নেওয়া। এভাবে বেশ কিছুক্ষণ ভয়ানক ইন্টারোগেশন চলার পরেও পিটার ওই সিক্রেট ইনফরমেশন লিক করতে পুরোপুরি অস্বীকার করে বসে। ফলে জন রাগে একদম অন্ধ হয়ে তার জ্যাকেটের পকেট থেকে একটা ডেডলি ইনজেকশন বের করে নেয়। সে বিন্দুমাত্র মায়া না দেখিয়ে ওই ভয়ানক কেমিক্যালটা সরাসরি পিটারের ঘাড়ে পুশ করে দেয়। ফলে ইনজেকশনের রিয়াকশনে পিটারের শরীরের হার্টবিট আর যন্ত্রণা মুহূর্তের মধ্যে এক চরম লেভেলে পৌঁছায়। কিন্তু ঠিক তখনই ওই বৃদ্ধ সায়েন্টিস্ট হার না মেনে উল্টো এক চরম সাইকোলজিক্যাল গেম খেলে। সে জন স্মিথকে একটা ফেইল্ড এক্সপেরিমেন্ট বলে খুব জঘন্যভাবে অপমান করে, কেননা সে খুব ভালো করে জানতো যে টাইটেনিয়াম আর্ম থাকলেও জনের ব্রেন কখনোই একটা ট্রু এজেন্টের মতন স্মার্ট আর শার্প নয়। এদিকে ইতিমধ্যে এজেন্ট 47 তাদের ওই হাইটেক বিল্ডিং এ সার্ভার হ্যাক করে নেয়। সে তার ল্যাপটপের স্ক্রিনে বসে ওই ইন্টারোগেশন রুমের প্রত্যেকটা মুভমেন্টের উপরে কড়া নজর রাখছিল। কাটিয়া তখন স্ক্রিনে তার বাবার এই অবস্থা দেখে রীতিমতো ভেঙে পড়ে। কিন্তু এজেন্ট 47 এর মাথায় তখন চলছিল একটা ডেডলি মাস্টার প্ল্যান। সে খুব শান্তভাবে লোকাল ফায়ার ব্রিগেডকে ফোন করে জানায় যে সিন্ডিকেটের মেইন বিল্ডিং এ একটা ভয়ানক আগুন লেগেছে। এরপর সে সিন্ডিকেটের সার্ভার হ্যাক করে সরাসরি বিল্ডিং এর স্পিকার সিস্টেমের অ্যাক্সেস নিয়ে নেয়। তারপর সে ঠান্ডা গলায় চেয়ারম্যান অ্যান্থনিও লেকারকে উদ্দেশ্য করে একটা ডিল অফার করে। তার এই ডিলটা ছিল জাস্ট একটা ডেডলি ট্র্যাপ। এখানে জানায় সে নাকি তাদের হাতে পিটারকে তুলে দিতে চায়। কিন্তু প্রশ্ন হলো, সে কেন একজন শত্রুর হাতে এভাবে তুলে দিবে? আসলে লে ক্লার্ক এতদিন ভুল জায়গায় তার কাঙ্ক্ষিত সুপার সোলজার ফর্মুলাটা পাগলের মতো খুঁজছিল। সে কার্টিয়ার সিক্রেট আইডেন্টিটি সম্পর্কে একবারে কিছুই জানতো না। ফলে ওই সিন্ডিকেটের বস তার সবচেয়ে বড় স্বপ্ন সত্যি হতে দেখে একদম পাগল হয়ে যায় আর ছাদে তার হেলিকপ্টার রেডি করতে বলে। তো তার কমান্ড পেয়ে একটা হাইটেক হেলিকপ্টার তীব্র বেগে সিন্ডিকেটের ওই হেডকোয়ার্টার বিল্ডিং এর দিকে উঠে আসতে শুরু করে। সে বোকার মতন ভেবেছিল যে ওই চপারের ভিতরে কাটিয়া বন্দি অবস্থায় তার জন্য অপেক্ষা করছে, কিন্তু ওই চপারটা সরাসরি বেডরুমের ভিতরে সজোরে আশ্রে পড়ে, কেননা 47 তার রিমোট হ্যাকিং স্কিল দিয়ে ওই বাহনটাকে একটা ডেডলি মিসাইল বানিয়ে ফেলেছিল। এই বিকট বিস্ফোরণে পুরো বিল্ডিং এ বিশাল এক ক্যাওয়াস সৃষ্টি হয়। তাই তো এই ডিস্ট্রাকশনের সুযোগটা কাজে লাগিয়ে ফায়ার ব্রিগেডের ছদ্মবেশে সে ওই কিলারদের মেন গেট দিয়ে একদম সাইলেন্টলি ঢুকে পড়ে। এদিকে বিল্ডিং এর ভিতরে ঢুকে এজেন্ট 47 একদম ক্ষুধার্ত শিকারের মতন তার কিলিং মিশন শুরু করে দেয়। তার সামনে আসা প্রত্যেকটা সিক্রেট সোলজারকে সে ডুয়েল পিস্তল দিয়ে ডেড বডি বানাতে থাকে। সে তার টার্গেটের দিকে একদম ফোকাস ছিল
আর ফাইনালি এবার সে মুখোমুখি হয় রুথলেস ফাইটার জনের সামনে। আসলে জন স্মিথ তার লোহার রড হাতে নিয়ে একটা সাইকোর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের দুজনের ভিতর শুরু হয় এক চরম লেভেলের লড়াই। আর এই ভয়ঙ্কর মারামারির আঘাতে পুরো ফ্লোরের কাঁচ আর ফার্নিচার ভেঙে একদম চুরমার হয়ে যায়। তবে এই ব্রুটাল ফাইটে জন স্মিথকে গুলি করেও তাকে থামানো যাচ্ছিল না, কেননা টাইটেনিয়ামের সেই শক্ত স্কিন ভেদ করে তাকে হারানো একবারে অসম্ভব ছিল। সে তার ইনভিজিবল পাওয়ার নিয়ে খুব অহংকার করতে থাকে, কিন্তু এজেন্ট 47 তো শুধু ফিজিক্যাল স্ট্রেংথ দিয়ে লড়ে না, বরং তার আসল পাওয়ার লুকিয়ে আছে তার তীক্ষ্ণ ব্রেনে, যার ফলে সে খুব চালাকি করে জনকে একটা ট্র্যাপে ফেলে দেয়। আর সেই ট্র্যাপ অনুসারে সে একটা হাই ভোল্টেজ ইলেকট্রিক তার জনের মেটাল বডিতে পেঁচিয়ে দিয়ে তাকে 1000 ভোল্টের শক খাইয়ে দেয়। এই শর্ট সার্কিটের প্রচন্ড আঘাতে ওই ওভার পাওয়ার কিলার মুহূর্তে মাটিতে লুচিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই লে ক্লার্ক তার নিজের প্রাণ বাঁচাতে ডক্টর পিটারকে জিম্মি করে সোজা বিল্ডিং এর ছাদে থাকা চপারের দিকে নিয়ে যায়। সে ভেবেছিল পিটারকে নিয়ে সে নিরাপদে পালিয়ে গিয়ে নিজেদের মাস্টার প্ল্যান পুরোপুরি সাকসেসফুল করবে। তার ওই স্পেশাল হেলিকপ্টারটা আকাশের দিকে এবার টেক অফ করতে থাকে। তবে তুমি কি জানো যে এই পুরো স্কেপ প্ল্যানটাই আসলে এজেন্ট 47 নিজে করেছিল? কারণ পিটারের পকেট থেকে বের করা ইনহেলারটা কোনো সাধারণ ওষুধের স্প্রে ছিল না, সেটা ছিল 47 এর দেওয়া একটা হাই পাওয়ার্ড গ্রেনেড বোমা। পিটার তার মেয়েকে শেষবারের মতন মনে করে একটা স্যাক্রিফাইসড হাসি দিয়ে ওই বোমার ট্রিগার টেপে দেয়। আর এর ফলে হেলিকপ্টারটা একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে শেষ হয়ে গিয়ে তার সাথে পিটারও নিজের প্রাণ বিলিয়ে দেয়। তো প্রশ্নই আসতে পারে যে পিটার কেন নিজেকে শেষ করে দিল? আসলে পিটার জানতো যে সে নিজে বেঁচে থাকলে তার এই ফর্মুলা কোনো না কোনোভাবে সে লিক করে দেবে, আর নিজের মেয়ে এবং পৃথিবীকে বাঁচানোর জন্য সে নিজের জীবন ত্যাগ করতে রাজি হয়ে যায়। যাই হোক, এভাবেই কার্টিয়ার জীবন এবার পুরোপুরি সুরক্ষিত হয়ে পড়ে এবং সিন্ডিকেটের ওই ডার্ক চ্যাপ্টার চিরতরে ক্লোজ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে 47 এর কানে থাকা সিক্রেট কমিউনিকেটর হ্যান্ডেলে ডায়না নামের একজন কল দেয়। ডায়না তাকে লে ক্লার্কের মৃত্যুর খবরটা দ্রুত কনফার্ম করে নেয়। তার আসল টার্গেটের কথা যখন সে রিভিল করে, তখন তুমি এই টুইস্ট দেখে রীতিমতো স্ক্রিনের সামনে শকড হয়ে যাবে, কেননা 47 এর মেন মিশন পিটারকে মারা ছিল না, বরং তার আসল টার্গেট ছিল ওই লে ক্লার্ক, যার ফলে সে তার মিশন 100% সাকসেসফুলি কমপ্লিট করে। কিন্তু মুভি এখানেই শেষ হয় না, বরং এজেন্ট 48 নামের অবিকল এজেন্ট 47 এর মতো দেখতে আর একটা কিলার সেখানে এন্ট্রি নেয়। ফলে মুভি শেষে এসে তুমি একটা বিশাল শকে ঝুলে থাকবে, কেননা এরপরে হয়তো এজেন্ট 47 এবং 48 নিয়ে নতুন কোনো মুভি আসতে চলেছে। আর ঠিক এই সিনের মধ্যে দিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়।